সো কিডনি রোগের যেই সমস্যাটা বাংলাদেশে আমরা যেটা দেখি যে মোস্ট অফ দা পেশেন্ট যারা নেফ্রোলজিস্টের কাছে আছে তারা ধরেন একদম শেষ সময়ের দিকে যখন দেখা যাচ্ছে কিডনি অচল হয়ে গেছে বা আমরা যেটা বলি কিডনি ঠিকভাবে কাজ করতেছে না সেই সময় ম্যাক্সিমাম রোগীরা আসে। সো আমার যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে এই কিডনি রোগীর প্রাথমিক যেই লক্ষণগুলো কি এবং কিভাবে তারা আইডেন্টিফাই করতে পারে এবং এটা কিভাবে প্রাথমিক অবস্থায় ফিক্স করা যায় যাতে এই রোগীরা যাতে যখন কিডনি অ্যাকচুয়ালি বিকল হয়ে যায় সেখানে যাতে ডক্টরদের সামনে সম্মুখীন না হতে হয় সেই আমার যে কথা প্রসঙ্গে যে দুটো জিনিস আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে এবং হাইপারটেনশন আছে। এই দুটো জিনিস যারা থাকবে তাদের নিয়মিত একজন নেফ্রোলজিস্টের আন্ডারে সবসময় থাকা উচিত এবং চিকিৎসার মানে রোগ মানে যেটা আমরা বলি যে বিভিন্ন রোগ নির্ণয়ের যেই পদ্ধতিগুলো এবং সেই জিনিসগুলোর সাথে যখন সবসময় ডক্টরদের সাথে থাকবে তাহলে এই রোগটাকে প্রতিহত করা বা এটা প্রতিরোধ করাটা আমাদের জন্য অনেক ইজি হবে। তো জটিল একটা প্রক্রিয়া, এটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আসলে রোগীকে দীর্ঘদিন ডাক্তারের দীর্ঘদিন ওষুধ খেতে হবে এবং প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তাকে খুব ক্লোজলি বিশেষ করে প্রথম 6 মাস থেকে 2 বছর খুবই তাকে ক্লোজ মনিটরিং থাকতে হবে চিকিৎসকের। এবং এরপরে এরপরও কিন্তু তার যেহেতু শরীরে যে কিডনিতে ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেটাকে রক্ষা করার জন্য তাকে বিশেষ খুব হাই ডোজে ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন বলে আমরা এগুলো দেওয়া হয়েছে। তার কিন্তু আমাদের যে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, তার ক্ষেত্রে কিন্তু তার চলাফেরা বিশেষ করে তাকে ইনফেকশন থেকে বিভিন্ন ইনফেকশন না হওয়া সেটার জন্য উপস্থিতিমূলক বিভিন্ন ব্যবস্থা, এটা কিন্তু তাকে অনেক কিছু মেনে চলতে হবে। এগুলো আমাদের রোগীরা আর সুস্থ হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু প্রধান চ্যালেঞ্জটা আসলে এখনো ট্রান্সপ্লান্টে আমি মনে করি রয়ে গেছে যে প্রপার ডোনার পাওয়া। আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কিডনি রোগের কারণ, তার চিকিৎসা পদ্ধতি এবং কিডনি রোগের চিকিৎসা পদ্ধতির সাথে ডাক্তার এবং নার্সদের যে ভূমিকা সেই নিয়ে আমাদের এই পডকাস্টটা মূলত সাজানো হয়েছে। এবং আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সালাউদ্দিন ফিরোজ। ডক্টর সালাউদ্দিন ফিরোজ একজন নেফ্রোলজিস্ট এবং আজকে মূলত এই কিডনি রোগের যেই বিভিন্ন কারণ এবং চিকিৎসা পদ্ধতি নিয়েই কথা বলবে। সো ওয়েলকাম ডক্টর ফিরোজ at সজীব ক্রিয়েটিভ স্টুডিও। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সজীব স্টুডিওকে এবং শুভেচ্ছা সজীব স্টুডিওর দর্শক। থ্যাংক ইউ ডক্টর ফিরোজ আমাদের সজীব ক্রিয়েটিভ স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। এখন আমি আমাদের পডকাস্টের মানে মূল পর্বে যাওয়ার আগে আমি যদি একটু জানতে চাই যে এই যে কেরিয়ার পাথওয়েটা এটা যদি দর্শকদের মাঝে একটু তুলে ধরো, তা আমি মনে করি এটা একটা বড় ভূমিকা পালন করবে। দর্শকরা জানতে পারবে যে কিভাবে তোমার এই কেরিয়ার পাথওয়েটা সাজানো হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি। তারপরে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ট্রেনিং করে আমি সরকারি চাকরি জয়েন করেছি এবং আমি রাজশাহী মেডিকেল কলেজে কর্মরত ছিলাম মেডিসিন বিভাগে। তারপরে সরকারি মেডিকেল কলেজে কর্মরত ছিলাম মেডিসিন বিভাগে। তারপরে আমি প্রাক্তন বিএসএমইউ, বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ওখান থেকে এমডি করেছি নেফ্রোলজিতে। তারপরে আমি সরকারি হসপিটালে কাজ করছি, প্রাইভেট প্র্যাকটিস করছি। তো দর্শকদের আমাদের পডকাস্টের শুরুর আগেই আমি যদি একটু ডক্টর সালাউদ্দিনের সাথে আমার পরিচয়টা বলি। ডক্টর সালাউদ্দিনের সাথে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আমরা একসাথে পড়াশোনা করেছি। তো এটা আমার জন্য একটা সত্যিকারের একটা আনন্দময় দিন যে আমার বন্ধুরা এসে আমার এই পডকাস্টের বিভিন্ন তাদের যে এই অভিজ্ঞতা সেখানে তুলে ধরছে। সো ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ ফর জয়নিং সজীব ক্রিয়েটিভ স্টুডিও। তো এখন আমি আমার যে পডকাস্টের যে মূল যে জিনিসটা সেখানে যদি আলোচনা করি, যেহেতু এটা কিডনি রোগের সম্বন্ধে আমরা কথা বলছি। সো কিডনি রোগের যেই সমস্যাটা বাংলাদেশে আমরা যেটা দেখি যে মোস্ট অফ দা পেশেন্ট
যারা নেফ্রোলজিস্টের কাছে আছে, তারা ধরেন একদম শেষ সময়ের দিকে যখন দেখা যাচ্ছে কিডনি অচল হয়ে গেছে বা আমরা যেটা বলি কিডনি ঠিকভাবে কাজ করতেছে না, সেই সময় মেক্সিমাম রোগীরা আসে। সো আমার যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে এই কিডনি রোগীর প্রাথমিক যেই লক্ষণগুলো কি? এবং কিভাবে তারা আইডেন্টিফাই করতে পারে এবং এটা কিভাবে প্রাথমিক অবস্থায় ফিক্স করা যায় যাতে এই রোগীরা যাতে যখন কিডনি অ্যাকচুয়ালি বিকল হয়ে যায় সেখানে যাতে ডক্টরদের সামনে সম্মুখীন না হতে হয়। সেই বিষয়ে যদি একটু অ তোমার ইনসাইটটা তুলে দাও। ধন্যবাদ। আসলে তুমি ঠিকই বলেছ যে আমাদের কিডনি রোগের সবচেয়ে জটিল যে রোগটি সেটা হচ্ছে আমরা এটাকে বলি দীর্ঘমেয়াদী কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ বা সংক্ষেপে সিকিডি। সমস্যা হচ্ছে যে আসলে এটি একটি সত্যিকার অর্থে নীরব ঘাতক বলি আমরা। অনেক সময় দেখা যায় যে আর্লি স্টেজে এটি তেমন কোনো লক্ষণ আসলে দেয় না বা ছোটখাটো লক্ষণ দেয় যেটা আসলে আমাদের রোগীরা অনেক সময় গ্রাহ্য করেন না। তো সেক্ষেত্রে যখনই কিডনি রোগীর জন্য একটা প্রথম সমস্যা আমরা মনে করি যে আসলে যদি কেউ দেখলে তার মুখে সকালবেলা ঘুম থেকে উঠলে মুখটা একটু ফোলা ফোলা লাগছে অথবা পায়ে পানি আসছে মনে করেন অথবা যদি অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশারটা একদমই কন্ট্রোল হচ্ছে না, ডায়াবেটিসটা একদমই কন্ট্রোল হচ্ছে না, বা যদি কারো ফ্যামিলিতে অর্থাৎ পরিবার যদি কারো কিডনি রোগ থাকে তাদের ক্ষেত্রে আসলে সচেতন থাকতে হবে। আর সেই সাথে যখন এটা কি সিকিউরিটিটা যখন বেশি খারাপের দিকে যায় তখন আসলে খুবই অরুচি হবে, বমি ভাব হবে, বমি হবে। এগুলো কিন্তু আসলে এইসব লক্ষণ নিয়ে কিন্তু আমাদের কাছে সিকিউরিটি বা ক্রনিক কিডনি ডিজিজ রোগীরা প্রেজেন্ট করেন। তো এই ধরনের লক্ষণ যদি হয় সেক্ষেত্রে আসলে উচিতভাবে সাথে সাথে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া। সো ধন্যবাদ ডক্টর ফিরোজ। আমাদের এই কিডনি রোগীর যে প্রাথমিক যে লক্ষণগুলো সেগুলো সম্বন্ধে বলার জন্য। আমরা মনে করি দর্শকরা যারা আছেন বা যারা ধরেন কিডনি রোগীতে এখন সমস্যায় ভুগছেন তারা কিড এই ধারণাগুলো, সিম্পটম গুলো জানার ফলে একটা সচেতনতা তৈরি হবে। তো এখন আমার যেটা ২য় প্রশ্ন আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কি ফ্যাক্টর বা ডিজিজ আমাদের এই কিডনি ড্যামেজটার জন্য অ্যাকচুয়ালি দায়ী? সেই সম্বন্ধে যদি একটু ইনসাইট তুলে ধরো। আসলে আমি যেটা বলছিলাম একটু আগে যে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ যেটা যেটা আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগ যেটারই ফলশ্রুতিতে আসলে আমরা যেটাকে বলি যে কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে বা কাজ করছে না, দুর্বল হচ্ছে, এটি কিন্তু আসলে একটি আমরা এটাকে যদি ভাগ করি স্টেজ বাই স্টেজ ভাগ করি, স্টেজ 1 থেকে স্টেজ 5। স্টেজ 1টা একদম প্রাথমিক এবং স্টেজ 5টা হচ্ছে একদম একেবারে শেষ শেষ স্টেজ। এই ক্ষেত্রে আসলে ফ্যাক্টর যদি আমি বলি কিডনি রোগের জন্য সবচেয়ে বিশ্বব্যাপী যে জিনিসগুলো সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, এছাড়া কিডনির প্রদাহ জনিত রোগ আমরা বের করি গ্লোমেরুলাইটিস, আর এছাড়া কিডনি স্টোন হতে পারে, আর যে পারিবারিক বা কনজেনিটাল অর্থাৎ জন্মগত কিছু রোগ থাকতে পারে, আরও কিছু কমন রোগ আছে। তো এই ক্ষেত্রে মূল ইস্যুটা কিন্তু আমি যদি বলি ডায়াবেটিস এবং হাইপারটেনশন। সো আমাদের দেশে যাদেরই ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে তাদের কিন্তু এই নির্দিষ্ট সময়ের পরে আনকন্ট্রোল যদি এই দুটো রোগ থাকে অবশ্যই কিডনি কিন্তু এফেক্টেড হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটি বিপুল জনগোষ্ঠী কিন্তু ডায়াবেটিস এবং হাইপারটেনশনে আক্রান্ত, এবং এই দুজনের বিষয় হচ্ছে অনেকেই কিন্তু প্রথমত জানেন না এবং দ্বিতীয়ত জানলেও সেটাকে ঠিকমতো কন্ট্রোল করতে চান না বা কন্ট্রোল করতে পারেন না, এবং তৃতীয়ত হচ্ছে আরো তারা ডাক্তারের শরণাপন্ন সেগুলো হন। সো এই জিনিসগুলো কিন্তু আসলে যদি কিডনি রোগ থেকে বাঁচতে হয়, আমরা যদি এটা প্রিভেনশন করতে বলি বা এটাকে বাঁচার জন্য বলি, এই দুটো জিনিসের ব্যাপারে খুবই খেয়াল রাখতে হবে প্রথমত। দ্বিতীয়ত আমরা বলি যে আমাদের যেটা আমি বলেছি গ্লোমেরুলাইটিস বলে একটি রোগ আছে বিশ্বব্যাপী, বিশেষ করে ইয়াং পেশেন্টদের যদি শরীরের প্রথম লক্ষণটা থেকে শরীরে পানি আসে এবং হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেফ্রোলজিস্টের দেখা করতে হবে। কারণ এই রোগটি আমরা গ্লোমেরুলাইটিস বলি, কিডনির ছাঁকনিতে সমস্যার কারণে প্রোটিনটা শরীর থেকে বেরিয়ে যায়। এটি কিন্তু অনেক ক্ষেত্রেই
চিকিৎসাযোগ্য একটি রোগ, যেটা আর্লি ধরা পড়লে কিন্তু আমরা এটাকে ভালোভাবে চিকিৎসা করে যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল করে কিন্তু আমরা এটার গতিগুলো চেঞ্জ করে সেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডিতে রূপান্তরিত হওয়া থেকে কিছু বেশ অনেক ক্ষেত্রে আমরা থামাতে পারি। তো এই যে সচেতনতাটা তৈরি করতে হবে যে আসলে যদি এরকম সমস্যা হয়, আপনার যদি প্রেশারটা অল্প বয়সের কোনো রোগীর যদি প্রেশার খুব বেশি থাকে সেটাকে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেফ্রোলজিস্টের কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আসলে ফার্দার দেখতে হবে। শুধু প্রেশার ওষুধ খেলেই হবে না, কেন হলো সেটাও আমাদেরকে দেখতে হবে। আর সেই সাথে আমি বলি যে আমাদের অনেকের চোখ থাকে বিনা কারণে ব্যথার ওষুধ খাওয়া, এছাড়াও অনেক সময় অপরচুনিটি কিছু চিকিৎসা আছে সেগুলা বিভিন্ন কারণে ঘন ঘন ব্যবহার করা অপরচুনিটি চিকিৎসা বা বিভিন্ন এখন তো আসলে অনেক কিছুই আছে সেগুলোকে আসলে দেখে সেগুলা প্রচলিত চিকিৎসার বাইরে বিনা কারণে অপরচুনিটি চিকিৎসা ব্যবহার করে কিন্তু আসলে এগুলো বর্জন করতে হবে। এগুলোকে আসলে সাবধান থাকলে আর যারা প্রথমে যেটা বললাম ডায়াবেটিস প্রেশার থাকলে অবশ্যই আপনাকে নিয়মিত পরীক্ষা থাকতে হবে, কোনো অসুবিধা হলে ওটা দেখা যাবে। এগুলো করলে আশা করি আমাদের রোগীরা কিডনি রোগটা থেকে আসলে বাঁচতে পারবে। তাহলে আমরা যেটা জানতে পারলাম তোমার যে কথা প্রসঙ্গে, যে দুটো জিনিস আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে এবং হাইপারটেনশন আছে, এই দুটো জিনিস যারা থাকবে তাদের নিয়মিত একজন নেফ্রোলজিস্টের আন্ডারে সবসময় থাকা উচিত এবং চিকিৎসার মানে রোগ মানে যেটা আমরা বলি যে বিভিন্ন রোগ নির্ণয়ের যেই পদ্ধতিগুলো এবং সেই জিনিসগুলোর সাথে যখন সবসময় ডক্টরদের সাথে থাকবে, তাহলে এই রোগটাকে প্রতিহত করা বা এটা প্রতিরোধ করাটা আমাদের জন্য অনেক ইজি হবে। তো এখন আমরা সবাই জানি যে বাংলাদেশে একটা বড় অংশ তো এখন এই যে কিডনি রোগের সমস্যা ভুগতেছে। এটা তো অনেক ধরনের মাল্টিপল যে কারণের জন্য, এটার জন্য একটা নিয়ে আমরা যেটা আলোচনা করলাম, একটা হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, এছাড়া আমাদের বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ এবং এছাড়া ধরেন বিভিন্ন কেমিক্যাল খাওয়ার ফলে বা এই যে পেস্টিসাইড বিভিন্ন ধরনের আমরা যে এখন খাদ্যের মধ্যে যে খাচ্ছি, এটার জন্য আমাদের দেশে একটা বিপুল অংশ কিডনি রোগের সাথে আমরা দেখি যে কিডনি রোগে আক্রান্ত। তো এখন আমি যেটা জানতে যাচ্ছি যে এই চিকিৎসা পদ্ধতি কি? একটা আছে ডায়ালাসিস, আরেকটাকে একদম যদি কিডনি কাজ না করে, আরেকটা হচ্ছে আমরা যেটা বলি কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট। তাহলে আমার যেটা মন তো প্রশ্ন যে এই ধরনের পেশেন্টের কেসে কোনটা হচ্ছে আদর্শ চিকিৎসা পদ্ধতি এবং কোন সময় এটা স্টার্ট করা উচিত এবং এদের এই প্রসিডিউরের ঝুঁকিগুলো কি কি এবং এই ঝুঁকিগুলো কিভাবে সলভ করতে পারি আমরা? ধন্যবাদ। যেটা ঠিকই বলছো আসলে কারণগুলা, এবং এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু প্রথম একটু আগে বলেছি যে আমাদের যে কোনো কিডনি রোগ বা সিকিডি ফার্স্ট স্টেজ এবং লাস্ট স্টেজ 5, বর্তমানে যখন কিডনি আমার একেবারেই কাজ করছে না প্রতি কিডনি, সেক্ষেত্রে আসলে আমাদের চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডায়ালাসিস অথবা কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট। আমি যদি ডায়ালাসিস নিয়ে কথা বলি, একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আমাদের খুব অল্প সংখ্যক রোগীরই কিন্তু আসলে স্টেজ 5 পর্যন্ত যায়। যদি তারা, যেটা আমি প্রথমে বলেছি, আমাদের এটা কিন্তু গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ একটা ডিজিজ, মানে আস্তে আস্তে এটাকে দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমরা সঠিক সময় চিকিৎসা নেই, আমরা কিন্তু এই প্রোগ্রেশনটাকে বা এটাকে যদি এগিয়ে যাওয়াটা থামাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অল্প সংখ্যক রোগীরই আসলে ট্রান্সপ্লান্ট, ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্ট লাগবে। কিন্তু তারপরেও কিন্তু যেহেতু বাংলাদেশের মানে বিপুল জনসংখ্যার দেশ, সীমিত সংখ্যক প্রচুর সংখ্যক রোগী কিন্তু আসলেই এই সমস্যাটা হচ্ছে। সেখানে আমি মনে করি যে ডায়ালাইসিস এর যে অংশটা লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে যেটা বললাম, আমাদের প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট। যখনই আমাদের কিডনিটা কাজ করছে না, যখনই আমাদের ইজিএফআর বলে একটা জিনিস আছে, আমরা দেখতেছি যে এটা 15 অর্থাৎ আমার কিডনিটা একেবারেই কাজ করছে না, সেক্ষেত্রে আসলে আমাকে ডায়ালিসিসটা শুরু করার জন্য চেষ্টা করতে হবে।
আর একটা জিনিস হচ্ছে যখন আমি রেগুলার চেক আপ করবো, ডায়ালিসিস নিয়ে প্রথমে কথা বলি, পরে আমি ট্রান্সপ্লান্ট নিয়ে বলছি। ডায়ালিসিস কিন্তু জন্য সবচেয়ে বেশি আমরা যেটা দেখি আমাদের রোগীদেরকে, প্রথমত একটা ভীতি কাজ করে। ভীতি কাজ করে, অনেকেই দেখা যাচ্ছে যে সবসময় মনে করে যে এটা কীভাবে নিব, অনেক কারণেই ভীতি কাজ করে। কারণ মানুষ বিভিন্ন রকম ভয় কাজ করে, জানে না অথবা বুঝতে পারে না। তো প্রথম কথা হচ্ছে যে আসলে ডায়ালিসিসের চিকিৎসাটা যখন নিতে হবে, এটা কিন্তু আসলে নিতেই হবে। মানে এরকম ব্যাপারটা এরকম না আমাদের কাছে জিজ্ঞেস করে যে স্যার ওষুধ ডাক্তার সাহেব ওষুধ দিয়ে সারানো যাবে কিনা। তো একটা পর্যায়ে আসলে ওষুধ দিয়ে সারানো যায় না, সেক্ষেত্রে আসলে ডায়ালিসিসটাই চিকিৎসা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আহ, প্রস্তুতি একটা বড় ব্যাপার। কারণ প্রথমত একটা অর্থনৈতিক প্রস্তুতি, আমাদের বিপুল জনসংখ্যার একটা দেশ এবং এখানে এই চিকিৎসাটা ব্যয়বহুল। ডায়ালিসিস চিকিৎসা একটি ব্যয়বহুল চিকিৎসা এবং এটা যেহেতু সবসময় নিতে হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যিনি রোগী, বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় তিনিই প্রধান ইনকাম করছেন ফ্যামিলির। সেক্ষেত্রে কিন্তু আসলে ইনকাম ঠিক রেখে, কারণ ডায়ালিসিসের নিয়ম হচ্ছে সপ্তাহে আইডিয়ালি নিয়ম হচ্ছে 3 দিন 4 ঘন্টা করে, অথবা কমপক্ষে 2 দিন নিতেই হবে। তো সেক্ষেত্রে 2 দিন যদি একটা লোক একটা হাসপাতাল সেট আপে গিয়ে ডায়ালিসিস নেয়, তো তার পক্ষে কিন্তু অনেক সময় প্রচলিত যেসব অফিস বা চাকরি বাকরি অনেক সময় মেনটেন করা ডিফিকাল্ট হয়। তো সো একটা ইকোনমিক প্ল্যানিং লাগবে। এছাড়াও ডায়ালিসিস করার সময় একটি ফিস্টুলা করতে হয়, বা ক্যাথেটার পারমানেন্ট ক্যাথেটার করতে হয়। তো সেই থেকে কিছু প্রস্তুতি লাগে। আর ডায়ালিসিস যদি ভালো সেন্টারে নেওয়া হয়, ভালোভাবে নেওয়া হয়, ডায়ালিসিস করেই কিন্তু আমাদের কিছু উদাহরণ আছে। অনেক বয়স্ক রোগীও কিন্তু ডায়ালিসিস নিয়ে কিন্তু প্রপার ট্রিটমেন্টে এবং প্রপার ফলো আপে যারা আছেন, তারা কিন্তু মোটামুটি নিয়ার নর্মাল জীবন, সুস্থ জীবন কন্টিনিউ করতে পারছেন। এখানে এটা কিন্তু ওই যে যেটা বললাম যে এটা অনেকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। ওভারঅল স্বাস্থ্য, ওভারঅল মেনে চলা, ওষুধ নেওয়া, কী কোমরবিডিটি আছে, আদার যেমন ডায়াবেটিক বা হার্টের কন্ডিশন কীরকম, এগুলো মিলে কিন্তু আসলে ডায়ালিসিস মেনে চললে, ডায়ালিসিস মেনে নিলে কিন্তু ডায়ালিসিস অবশ্যই একটু ভালো চিকিৎসা। তবে এটা ঠিক যে ডায়ালিসিস এবং ট্রান্সপ্ল্যান্টের মধ্যে অবশ্যই আমরা ট্রান্সপ্ল্যান্টকে আগিয়ে নেব। ট্রান্সপ্ল্যান্ট বা রেনাল ট্রান্সপ্ল্যান্টটা কিন্তু অবশ্যই ডায়ালিসিসের চেয়ে বেটার চিকিৎসা অপশন। তো এখন আহ, আমি যেটা জানতে চাচ্ছি যে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কি ধরনের সমস্যায় পড়তে হয় রুগীদের? মানে এটা তো অবশ্যই একটা বেটার অপশন, বাট এখানে তো আমি মনে হয় কিছুটা অনেক সময় ম্যাচিং করা বা বা এটা এটার সাথে মানে রুগীর সাথে কিডনি পাওয়াও এটাও তো একটা একটা জটিল সমস্যা। সো এই বিষয়ে তোমার যদি কোনো একটা ধারণা দেওয়া যায়। আসলে এই কথাটি খুবই, যেটা যেটা বলছিলাম, যে আমাদের রেনাল ট্রান্সপ্ল্যান্ট অবশ্যই যদি আমরা কিডনি রোগীদের সেকেন্ড স্টেজ 5 বলি, আমরা এই রোগীদের চিকিৎসার পদ্ধতি আলোচনা করি, অবশ্যই ডায়ালিসিস এবং ট্রান্সপ্ল্যান্টের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট বেটার অপশন। কিন্তু ট্রান্সপ্ল্যান্টের একটি সমস্যা হচ্ছে বাংলাদেশের জন্য, প্রথমত আমাদের কিন্তু সরকারি এবং বেসরকারি দুই ধরনের হাসপাতালেই ট্রান্সপ্ল্যান্ট, রেনাল ট্রান্সপ্ল্যান্ট এখন হয়। রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জন এবং নেফ্রোলজিস্ট টিম ভালোই আছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে আসলে নিজের এখানে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে ডোনার পাওয়া। কারণ আমাদের এখানে যেহেতু নিয়মটা হচ্ছে যে ব্লাড গ্রুপের সাথে মিলে এবং একদমই নিকটাত্মীয় হতে হবে, যেটা আমাদের এটার জন্য কিন্তু বাংলাদেশ সরকারের একটি আইন আছে, উপস্থাপন আইন। সেটা প্রথমে ছিল শুধুমাত্র একদমই কোর ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন এরকম। পরে এখন এটাকে আরেকটু বাড়িয়ে এটাকে ফার্স্ট ফার্স্ট রিলেটিভদেরই করা হয়েছে, আমার যেটা খেলা আমার যেটা খেলা ভাই বোনদের মধ্যে। তারপর কিন্তু এখানে চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু আসলে প্রপার ডোনার ম্যানেজ করা। এটা একটি ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ। এটা শুধু বাংলাদেশ তাই না, কারণ এটাকে ম্যানেজ করার জন্য আসলে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের নিয়ম আছে। যেমন পুলিং সিস্টেম, আমরা যদি একজন ডোনার থাকে, আমি এটা গভর্নমেন্ট একটা রেজিস্ট্রিতে আমি এন্ট্রি করবো, গভর্নমেন্ট এটাকে, গভর্নমেন্ট হেলথ সিস্টেম বা
এটাকে একটা ম্যাচ করে আমার কিডনিটা একজন নিবে, আমি আরেকজনের কিডনি দিব, এভাবে একটা সিস্টেম যেটা আমাদের এখন ডেভেলপ করতে পারিনি আমরা। সো ডোনার ম্যানেজ করাটা একটা বিরাট চ্যালেঞ্জ, বিশেষ করে আমাদের দেশে। কারণ আমি যার কাছ থেকে নিব তার কিডনিটাও ভালো থাকতে হবে, এবং এক নম্বর আমার রিলেটিভের মধ্যে হতে হবে, ব্লাড গ্রুপ নিতে হবে, তার কিডনিটাকে একদম প্রপার ফাংশন করতে হবে। কারণ ডোনারের একটা জিনিস হচ্ছে কি, সাধারণত আমরা বলি যে ডোনেট করে তার কিন্তু ভেরি রেয়ারলি তার কোনো প্রবলেম, আদারওয়াইজ সে কিন্তু একটা প্রবলেম হয় না। কিন্তু কিডনি যদি প্রপার না থাকে তাহলে তো আসলে আমি নিয়ে কোনো লাভ হচ্ছে না। সো এই যে ম্যাচিং করাটা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের রোগীদের জন্য। আর সে কারণে কিন্তু আসলে রোগীরা অনেক সময় বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে চলে যেতে হয় বিভিন্ন। সো ইটস একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম। উন্নত দেশে বিভিন্নভাবে এটাকে মিনিমাইজ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে সেটা একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট কিন্তু অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। এটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আসলে রোগীকে দীর্ঘদিন ডাক্তারের দীর্ঘদিন ওষুধ খেতে হবে, এবং প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তাকে খুব ক্লোজলি প্রথম, বিশেষ করে প্রথম 6 মাস থেকে 2 বছর প্রথম খুবই তাকে ক্লোজ মনিটরিং থাকতে হবে চিকিৎসকের। এবং এরপরে তৃতীয় তাকে এরপরও কিন্তু তার যেহেতু শরীরে যে কিডনিতে ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে সেটাকে রক্ষা করার জন্য তাকে বিশেষ খুব হাই ডোজে ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন বলে আমরা এগুলো দেওয়া হয়েছে। তার কিন্তু অন্যদের যে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, তার ক্ষেত্রে কিন্তু তার চলাফেরা, বিশেষ করে তাকে ইনফেকশন থেকে বিভিন্ন ইনফেকশন না হওয়া, সেটার জন্য উপস্থিতিমূলক বিভিন্ন ব্যবস্থা, এটা কিন্তু তাকে অনেক কিছু মেনে চলতে হবে। সো এগুলা আমাদের রোগীরা আরো সুস্থ হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু প্রধান চ্যালেঞ্জটা আসলে এখনো ট্রান্সপ্ল্যান্টে আমি মনে করি রয়ে গেছে যে প্রপার ডোনার পাওয়া এটা একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। থ্যাংক ইউ ডক্টর ফিরোজ, চমৎকারভাবে আমাদের যে কিডনি রোগের যে চিকিৎসা পদ্ধতি যেটা আমরা আলোচনা করলাম, মূলত ডায়ালাইসিস এবং ট্রান্সপ্ল্যান্ট, এবং এই কোনটার কি ধরনের সুবিধা এবং এর যে ঝুঁকিগুলো সেগুলো সুন্দরভাবে বর্ণনা করার জন্য। এখন আমি একটু অন্য লাইনে কথা বলবো যে আমরা তো যে আমাদের টারশিয়ারি কেয়ার সিস্টেমে এই যে ডায়ালাইসিস হচ্ছে বা এই যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, তো আমরা আসলে যেটা আমরা সবসময় যারা সাধারণ রোগীরা তারা সবসময় একটা বড় নির্ভর করে এই ধরেন বিশেষজ্ঞ ডক্টর যেমন নেফ্রোলজিস্টের কাছে বা ইউরোলজিস্টের কাছে, এটা একটা বড় নির্ভর করে থাকে। বাট আমাদের যে বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যা অনুযায়ী আমাদের কিন্তু সেইভাবে বিশেষজ্ঞ ডক্টর কিন্তু সেইভাবে তৈরি হচ্ছে না, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে, এবং যে আমাদের সাপোর্টিং যে স্টাফ আমরা যেটা নার্সকে বলি, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স, যেটা যে কোনো হাসপাতালে বলি, যেটা টারশিয়ারি কেয়ার সিস্টেম ফার্স্ট লাইন ডিফেন্স, সেটা আমাদের আমরা যদি উন্নত বিশ্বের সাথে তুলনা করি, উন্নত বিশ্বে যেমন হয়তো বা একটা ডায়ালাইসিস ইউনিটে যে নার্সরা আছে তারা একমাত্র বিশেষভাবে নার্সদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই ডায়ালাইসিস ইউনিটে চিকিৎসা পদ্ধতি দেওয়ার জন্য, বা যারা কার্ডিয়াক সেন্টারে কাজ করে ওই নার্সদের উপরে একটা ফার্স্ট লাইন ডিফেন্স সিস্টেম হিসেবে নার্সদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি। যারা আমি মনে করি 90% কাজ তারাই করে, 10% কাজটা হচ্ছে ডক্টররা মনিটরিং করে, যেহেতু ডক্টর স্বল্পতা সব জায়গায় আছে, স্পেশালি বিশেষজ্ঞ ডক্টরদের। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে এই ডায়ালাইসিস ইউনিট বা ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যে নার্সদের ভূমিকাটা কি ধরনের হওয়া উচিত, এবং সেখানে ডক্টরদের পাশাপাশি তাদের স্কিল ডেভেলপমেন্টটা কি ধরনের করা উচিত, যেটা আমাদের এখন এই মেডিকেল যারা পলিসি মেকার তারা এটাকে চিন্তা করা উচিত, যাতে পেশেন্টকে আরো বেটার সার্ভিস দিতে পারি। তো সেই বিষয়ে তোমার যদি ইনসাইট থাকে সেটা যদি একটু বলো। ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে তোমার যে ইনসাইটটা, আমি আসলে মনে করি যেহেতু একটা পার্সোনাল কন্ট্যাক্টে আছো এবং দেখতেছো এখানে, দ্যাটস ওয়াই ইউ গট আ ভেরি গুড ইনসাইট অ্যাবাউট দিস। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আসলেই আমাদের মেডিকেল সেক্টরটা কিন্তু ইটস টিম বেসড অ্যাপ্রোচ। মানে ইটস নট লাইক দ্যাট যে সব কাজ আমি করে ফেলবো, বা বিকজ একটা ক্লোজ মনিটরিং 24/7 365 days a year
একটা সার্ভিস আমি দিতে চাই, সেক্ষেত্রে আসলে আমাকে একটা টিম মেম্বার বেসড একটা কাজ করতে হবে। তো ফার্স্ট আমি ২ টা ইউনিট যেটা বলি ডায়ালাইসিস ইউনিট যেটা চলে বাংলাদেশে, আপনার যেটা হয় যে মেইনলি এটা কিন্তু নার্স বেসড, যদিও নট নার্স লেড বাট নার্স বেসড। এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশে কিন্তু একটা বড় সংখ্যক নার্স আছেন যারা বেশ ডায়ালাইসিস সেন্টারে কাজ করেন এবং সরকারি হাসপাতালেও ডায়ালাইসিস সেন্টারে কাজ করেন, কিছু 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 ট্রেনিং পান। এখন দু একটা প্রাইভেট সেন্টারে বাংলাদেশে যেটা করছেন যে ওনারা স্পেশালি ডায়ালাইসিস নার্সিং ব্যাপারে বাংলাদেশের কিন্তু ফাউন্ডেশন আছে এবং গণস্বাস্থ্য হাসপাতাল আছেন, যেখানে ওনারা নার্সদেরকে রেজিস্টার্ড নার্সদেরকে আবার ডায়ালাইসিসের উপরে আলাদা ট্রেনিং দেন। এবং সরকারি হাসপাতালেও আসলে অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি একটা ট্রেনিং প্রসেস থাকে, সো দ্যাট নার্সেস আর ভেরি অ্যাক্টিভ। এবং তবে একটি জিনিস ইম্পর্টেন্ট যে এখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে, আমার জানা মধ্যে সব বিভাগীয় শহরেই সরকারি এবং বেসরকারি পর্যায়ে ডায়ালাইসিস আছে এবং অনেক জেলা শহরেও কিন্তু ডায়ালাইসিস আছে। সো ডায়ালাইসিস নার্সের কিন্তু একটি ব্যাপক চাহিদা। এবং যেহেতু এটা একটু bit different from the normal medical ward, surgical wards, specific because মানুষ এবং মেশিন, এখানে মেশিন বেস, মেশিনটা চালাতে হয়, সো একটু নলেজ দরকার আছে, প্র্যাকটিক্যাল নলেজ সহ। তো সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে স্পেসিফিক ট্রেনিং বেসড এবং নিড বেসড ট্রেনিং, এবং অ্যাট দ্য সেম টাইম আমি ট্রেনিং করলাম কিন্তু আমাকে প্রপার জায়গায় প্লেসমেন্ট না দিলে বা at the same time some incentive in any form, it could be monetary or any other form, না দিলে আসলে এটা because it's a very very specific job এবং একটা স্পেসিফিক সেট অফ পিপল নিয়ে কাজ করতেছেন। যেহেতু বিশেষ করে ডায়ালাইসিস নার্স যারা আমাদের যখন যখন ডায়ালিসিসটা আমি আগে বলেছি জটিল প্রক্রিয়া, ডায়ালিসিস দেওয়ার সময় আগে পরে কিছু কমপ্লিকেশন হতে পারে। সো যেহেতু ডাক্তার এখানে সবসময় থাকেন না, নার্সরা থাকেন, তাদেরকে প্রপারলি ট্রেন করতে হবে। ফার্স্ট লাইন ডিফেন্স দ্যাট ইউ মেনশন ভেরি ওয়েল, আসলে ফার্স্ট লাইন ডিফেন্স যখন একটা রোগী ডায়ালাইসিস দিচ্ছে, ফার্স্ট লাইন ডিফেন্সে তাকে একজন নার্সকে ওয়েল ট্রেন না হলে কিন্তু এটা ম্যানেজ করাটা মুশকিল। এছাড়া মেশিনটাকেও ঠিকমতো রাখা, কারণ সফিস্টিকেটেড মেশিন, প্রপার ট্রেনিং, সো এই ওভারঅল ট্রেনিং প্রসেস, সেই সাথে তাকে প্রপারলি প্লেসমেন্ট দেওয়া যেন সে কাজ করতে পারে উইথ সাম ইনসেন্টিভ ইন এনি ফর্ম, ইট কুড বি মনিটরি, ইট কুড বি আদার থিং, সো দ্যাট এটা হলে কিন্তু দে উইল বি ভেরি ইন্টারেস্টেড। এবং আমি সরকারি এবং বেসরকারি যেভাবে কাজ করি, আমি দেখি যে আমাদের ইয়াং নার্সেস এবং মিডল নার্সেস আর ভেরি ইন্টারেস্টেড টু টেক নিউ থিংস। তারা কিন্তু এখন নতুন প্রজন্মের যারা আছেন তারা খুবই ভালো শিখতে চান, কাজ করতে চান। এই সুযোগটা আমি মনে করি আমাদের যে পলিসি মেকার্স আছেন, আমাদের বিভিন্ন যারা সোসাইটি আছে, বিশেষ করে আমাদের নেফ্রোলজিস্ট বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের পলিসি লেভেলে যখন কথা হয়, কিছু ব্যাপার কিন্তু বারবার তুলে ধরা হয় হায়ার আমাদের রাজ্য মন্ত্রণালয় এবং পলিসি মেকারদের কাছে। সো দিস ইজ আই থিঙ্ক অন দ্য প্রসেস, সেটা একটা। এবং সেম থিং ফর ডায়ালাইসিস অলসো, সরি ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট অলসো। ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়ার পরে কিন্তু পেশেন্টগুলো একটা ক্লোজ মোড বলেছে, কিন্তু ক্লোজ মোড যদি থাকেন একটা আইসিইউতে থাকতে হয়, যেখানে আবার একইভাবে ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ নার্সেস কাজ করেন। আমি যখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা যখন কাজ করেছি, ওখানে কিন্তু একটা ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ আছে, ট্রান্সপ্ল্যান্ট হয় ওখানে। সো ওইখানকার আমি যাদের সাথে কাজ করেছি যে নার্সেস, দে আর ভেরি এক্সপার্ট এবং দে ওয়ার্ক সাইড বাই সাইড উইথ দ্য নেফ্রোলজিস্ট অ্যান্ড ইউরোলজিস্ট। এবং মানে ওদেরকে যদি সুযোগ দেওয়া হয়েছে, সুযোগ দিলে কিন্তু একটা টিম কিন্তু ভালো কাজ করে। সো এরকম বিভিন্ন প্রাইভেট সেক্টরও আছে, তাদের আসলে রোলটা খুব বেশি। এবং আমি মনে হয় যে পলিসি লেভেলে আমরা চেষ্টা করছি আমাদের নার্সেস যারা লিডার্স, তাদের কিন্তু আসলে স্পেসিফিক জব, যেগুলো স্পেসিফিক স্পেশালাইজ জব, এগুলোতে আসলে আরও বেশি মানুষকে আনা এবং কীভাবে এটাকে সাস্টেইন করা যায়, কীভাবে ওয়েল ট্রেন করা যায়, কীভাবে সাইড বাই সাইড, এটা কিন্তু আসলে খুবই দরকার। এবং আমার মনে হয় ইন দ্য ফিউচার এটা আসলে হবে।
আসলে করতেই হবে, উপায় নেই। থ্যাংক ইউ ডক্টর ফিরোজ, চমৎকারভাবে এই নার্সদের যে ভূমিকাটা সেটা তুলে ধরার জন্য। তো এখন আমরা আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে, আমি জানি তোমার অনেকগুলো শিডিউল আজকে একসাথে, সো আমি আসলে লম্বা সময় নিব না আমাদের পডকাস্টে। সো এখন আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের যে একটা বড় সমস্যাটা হচ্ছে আমাদের জনসংখ্যা অনুযায়ী আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের যে তৈরির যে প্রক্রিয়াটা, যে প্রসেস সিস্টেমটা, সেটা অনেকটা জটিল এবং অনেকটা লম্বা সময়। তো যার ফলে দেখা যাচ্ছে যে এবং অনেকে বিশেষজ্ঞ ডাক্তার হয়েও রাইট জায়গায় তাদের যে প্লেসমেন্টটা, যে কথাটা এখন বললাম, সেখানে পাচ্ছে না এবং তাদের এই যে স্কিলটা, সেই স্কিলটা ইউটিলাইজ করতে পারছে না। তো এখন আমার যে মানে পডকাস্টের শেষ মুহূর্তে আমার যেটা প্রশ্ন, তোমার কোনো এমন কোনো ফাইনাল মেসেজ আছে যেটার মাধ্যমে তুমি বলতে চাও যে আমাদের দেশে কিভাবে আরো বেশি করে মানে মোর স্কিল এবং মোর নাম্বার অফ নেফ্রোলজিস্ট তৈরির প্রক্রিয়াটা কি ধরনের হতে পারে, সেই বিষয়ে যদি একটা মেসেজ দাও। ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশের মেডিকেল শিক্ষা, সেখানে কিন্তু আসলে চিকিৎসকদেরকে তৈরি করার প্রক্রিয়া মোটামুটি চলমান। আমি মনে করি এখানে স্পেশালিস্ট যেহেতু তুমি কোথাও বলতেছো যে আসলে বিরাট দেশ, সীমিত সম্পদ, এখন আমাদের কি পাবলিক হেলথ নিয়ে কাজ করবো নাকি না সেকেন্ডারি টার্সিয়ারি ইয়েতে কাজ করবো। তো আমি মনে করি সীমিত সম্পদকে প্রপার ইউজ করার মধ্যেও আসলে আমি যেটা বললাম যে আমাদের বিভাগীয় শহরগুলোতে কিন্তু এখন সব বিভাগীয় শহরে নেফ্রোলজিস্টরা আছেন। এখন মেডিকেল কলেজও যেখানে আছে সেখানে নেফ্রোলজিস্টের পদ তৈরি করা হচ্ছে এবং হবে এবং হচ্ছে প্রতিদিন আছে। এবং সেই সাথে ডায়ালিসিস ইউনিটও কিন্তু আসলে আমার জানা মতে জেলা শহরগুলোতেও এখন প্রায় 64 জেলার মধ্যে 45টা বা 55 জেলার মধ্যে আসলে ডায়ালিসিস ইউনিট খোলার প্রক্রিয়া চলছে। সো আমি মনে করি সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে যে যেন সব ইউনিট চালু করা হয় এবং সেই সাথে নেফ্রোলজিস্টকে জেলা সদর এবং বিভিন্ন শহরের পোস্টিং দিয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়। তবে সবচেয়ে বেশি আমি মনে করি যে আমাদের মতো দেশে দরকার হচ্ছে সচেতনতা। যেমন ছোট্ট করে যদি বলি, এবছর প্রতি বছর মার্চের আমাদের ওয়ার্ল্ড কিডনি ডে পালন হয়। তো এই বছর যে মার্চের 4 তারিখে যে ওয়ার্ল্ড কিডনি ডে পালন হয়েছিল, তার একটা থিম ছিল যে আর ইউ কিডনিস ওকে, ডিটেক্ট আর্লি, প্রোটেক্ট কিডনি হেলথ। মানে আসলে সচেতনতার বৃদ্ধির কোনো বিকল্প নেই। এইটা আসলে আমি মনে করি যে দরকার আমাদের সচেতনতা সবার মধ্যে। শুধু যে চিকিৎসক বা সরকার বলে তা না, আমার মনে হয় সমাজের সব স্তরের সবাই আসলে সচেতন হওয়া দরকার। যাদেরই আমি বলি যে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অথবা পরিবারে কারো কিডনি রোগ আছে, তাদেরই কিন্তু সিম্পল পরীক্ষা কিডনি এবং ইউরিনারি একটা আলট্রাসাউন্ড কিডনি কিডনি ইউরিন এটা করলেই কিন্তু আসলে আপনি প্রাথমিক একটা আইডিয়া পেয়ে গেলেন আপনার যে জেনারেল প্র্যাকটিশনার জিপি ডাক্তার আছে অথবা নেফ্রোলজিস্ট আছেন, যে কোনো এমবিবিএস ডাক্তারকে দেখালেই কিন্তু উনি জিনিসটা বুঝে ফেলতে পারেন। এই সচেতনতাটা আসলে আমার মনে হয় জরুরি। আর সরকারের সাথে সাথে প্রাইভেট সেক্টরগুলো যারা সচেতন নাগরিক, যারা তোমার মতো সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, সবারই আসলে একটা সচেতনতা বৃদ্ধিতে আসলে বিভিন্ন সময় মেসেজ দেওয়া উচিত। কারণ সবারই কিছু না কিছু দর্শক আছেন, সবারই কিছু না কিছু পরিচিত আছেন। দ্যাট উইল এট দ্য এন্ড এজ এ টিম সবাই মিলে কাজ করলে আসলে আমি মনে করি আমাদের দেশের মানুষের এই কিডনি স্বাস্থ্যতা আরো ভালো করা যাবে। থ্যাংক ইউ ডক্টর ফিরোজ, চমৎকারভাবে দর্শকদের উদ্দেশ্যে যে কিডনি রোগের কারণ, তার চিকিৎসা পদ্ধতি এবং এর সাথে চিকিৎসা পদ্ধতির সাথে ডক্টর এবং নার্সদের ভূমিকা সুন্দরভাবে তুলে ধরার জন্য। এখন আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে আমি যদি আমার কনক্লুডিং রিমার্কসটা দিই, যে আমরা আমাদের এই আলোচনা পর্বে ডক্টর ফিরোজের সাথে যে আলোচনার পর্বে আমরা যেটা জানতে পারলাম যে আমাদের কিডনি রোগের মূল যেটা সমস্যাটা, সেটা ডক্টর ফিরোজ আমাদেরকে বলেছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিক্স আর একটা হচ্ছে হাইপারটেনশন। এছাড়া আরো অন্যান্য
কারণ আছে, বাট এই দুটোই হচ্ছে বাংলাদেশের জন্য একটা বড় কারণ যার ফলে আমাদের কিডনি রোগটা এত বেশি বেড়ে যাচ্ছে। এবং সেই সাথে ডক্টর ফিরোজ যেটা বলছেন যে আমাদের পলিসি মেকাররা যদি আমাদের যে ফার্স্ট লাইন ডিফেন্স সিস্টেমটা, যদি এই নার্সদের স্কিলটাকে আমরা যদি আরো বাড়িয়ে তুলি এবং আমরা যদি আরো বেশি দক্ষ নেফ্রোলজিস্ট তৈরি করি এবং তাদের জন্য যে কাজের যে পরিবেশটা সেট আপটাকে যদি আমরা তাদেরকে দিই, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের যেই এই কিডনি রোগের চিকিৎসার জন্য যে বিদেশ নির্ভরতা সেটা অনেকটাই কমে যাবে। এবং সেই সাথে আমরা এখন যেহেতু আমরা নতুন বাংলাদেশকে নিয়ে চিন্তা করতেছি, আমার মনে হয় আমাদের এই পডকাস্টের মাধ্যমে যারা পলিসি মেকাররা আছে তারা এই ধরনের চিন্তা ভাবনাটাকে চিন্তা করবেন। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের সেই সাথে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের দেশে একটা জনবহুল দেশে সচেতনতার মাধ্যমেই আমরা এই কিডনি রোগকে প্রতিরোধ করতে পারবো। তো আজকে জন্য আর পডকাস্ট আমরা দীর্ঘায়িত করব না। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি আমাদের পডকাস্টটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং যারা ডক্টর ফিরোজের সাথে ভবিষ্যতে দেখা করতে চান, আমি আমার ডক্টর ফিরোজকে যেই সাক্ষাতের যেই আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এবং আপনারা যদি কোনো কিছু কমেন্ট থাকে তাহলে আমাদের এই কমেন্ট সেকশনে করতে পারেন এবং ভবিষ্যতে আমরা হয়তোবা নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। তা আজকের মধ্যে এখানে শেষ। আল্লাহ হাফেজ।